দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আজ আপনাদের সাথে থাকছে আমি মাহফুজ মিশু। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 কর্মদিবসে যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সবশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণ, সেই ভাষণের পরে সংস্কারের ক্ষেত্রগুলো এখন অনেকটাই পরিষ্কার। সেটির মূল ব্যক্তিগুলো নির্ধারিত হয়েছেন, যারা এই সংস্কারের যে 6টি খাত চিহ্নিত করা হয়েছে এবং তারা এই মাসের ভিতরে কমিটি চূড়ান্ত করবেন। এবং আজকে বৈঠকের পরে উপদেষ্টাদের পক্ষ থেকে সৈয়দ রিজওয়ান হাসান জানিয়েছেন যে সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের পরেই নির্বাচনের যে প্রক্রিয়া সেটি শুরু হবে। সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি কোন পথে সংস্কার, সংলাপ, নির্বাচন। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। আবু আলম শহীদ খান, স্বাগত আপনাকে। আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব দিলীপ কুমার সরকার, আপনাকেও স্বাগত জনাব সরকার। এবং আমার সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর কে এম মহিউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তিনি। স্যার, আপনাকেও স্বাগত। আমি একটু আবু আলম শহীদ খান আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। 6টি খাতের সংস্কারের একটা ক্ষেত্রটি অন্তত চিহ্নিত হয়েছে, সেটির জন্য যিনি কি পারসন সেটি প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সংস্কারের এই কমিটিগুলো চূড়ান্ত হওয়ার জন্য এই সেপ্টেম্বর মাসের বাকি যে কটি দিন সেটি লাগবে তাদের রূপরেখা অনুযায়ী। তারপরে 3 মাস তারা এটি নিয়ে কাজ করে হয়তো একটা প্রস্তাবনা দিবেন এবং সেই অনুযায়ী কাজ শুরু হবে এবং তারপরে হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন হবে। কি মনে হচ্ছে এই সংস্কারের উদ্যোগটাকে ঠিকঠাক পথে আছে তো? হ্যাঁ, ঠিকঠাক পথে আছে, এটা তো বলতেই হবে। কারণ যে ছাত্র জন অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের মেরামত এবং সংস্কার করা। তো আমরা গত 1 মাসে সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টার কাছে বা উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে এরকম একটা সবুজ সংকেত বা একটা ধারণা পাওয়া যায়নি। গতকাল উনি তার বক্তব্যে পরিষ্কার করেছেন হয়তো আরও কয়েকটা সেক্টরও যুক্ত হবে এই সংস্কারের সাথে, বাট ইম্পর্টেন্ট যে সেক্টরগুলো সেগুলোর ব্যাপারে তারা ঠিক করেছেন এবং একজন কি পারসনকে তারা চিহ্নিত করেছেন। আপনি যেহেতু সিভিল প্রশাসনের সর্বোচ্চ পদে কাজ করেছেন, সেখান থেকে সাম্প্রতিক সময়ে গত 1 মাসে প্রধান উপদেষ্টা কালকেও বলেছেন পরশুদিন যে উনি সিভিল প্রশাসন মোটামুটি একটা জায়গায় যতটুকু করা যায় এরকম একটা অভ্যুত্থান, তারপরে নানান ইকুয়েশন থেকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। পরিস্থিতিকে আসলেই তাই আমরা সাম্প্রতিক সময়ে ডিসিদের নিয়োগ নিয়ে যেটা দেখলাম, যে টাইপের হট্টগোল, পুলিশে এক ধরনের অস্থিরতা আছে, সিভিল প্রশাসনকে আসলে স্থির হলো আবু আলম শহীদ খান? না, মানে একেবারেই স্থির হয়ে গেছে এমনটা তো বলা যাবে না, কারণ আপনার কাছে উদাহরণ আছে, সকলের কাছে উদাহরণ আছে যে সচিবালয়ে যা যা ঘটলো গত কয়েকদিনে এবং সর্বশেষ ডিসি ফিট লিস্ট বা ডিসি পদায়নে যেটা ঘটলো সেটা তো অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং এটা ঠিক হয়নি। কারণ রাষ্ট্রের একটা হার্ট অফ দি স্টেট বা হার্ট অফ দি গভর্নমেন্ট, একদম কেন্দ্রবিন্দু, সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং আমাদের গণকর্মচারীরা যদি এই ধরনের চাপ প্রয়োগ করতে শুরু করেন, এর আগেও চাপ প্রয়োগ করা হয়েছিল এবং কিছু পদোন্নতির আদেশ বিভিন্ন লেভেলে জারি করা হয়েছে, সেগুলো নিয়েও আপনারা গণমাধ্যমে নিউজ এসেছে যে কিছু কিছু ক্ষেত্রে কারো কারো নামে কমপ্লেন ছিল, কারো নামে দুর্নীতির মামলা ছিল, কারো নামে অন্য ডিপার্টমেন্টাল পোস্টিং ছিল, তারাও সেখানে সুযোগ পেয়ে গেছেন, কারণ যাচাই বাছাই করাটা ঠিকমতো হয়নি। তো এখনও তো জানার পরে যাচাই বাছাই করা হবে। আমি এই জন্য উদাহরণটা দিলাম যে আপনি যদি এরকম চাপ সৃষ্টি করেন একটা সেন্টার অফ দি গভর্নমেন্টে, তাহলে সরকারের কাজকর্ম যে গতিতে এগোনোর কথা সেই গতিতে কিন্তু এগোনো যাবে না, এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বাধা। প্রধান উপদেষ্টা নিশ্চয়ই এটা জানেন, তিনি যখন জনগণের কাছে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে উনি নিশ্চয়ই এটা ওইভাবে উল্লেখ করেননি, উল্লেখ করার দরকারও নেই, বাট উনি তো জানেন যে কী হচ্ছে, কেন ওনার সাথে ডিসিদের মিটিংটা তো বাতিল করতে হয়েছে। তো এই ক্ষেত্রে আমার বক্তব্য একদম পরিষ্কার, গণকর্মচারীরা সেন্টার অফ দি গভর্নমেন্টে এটা করতে পারেন না। খুব দুঃখ বেদনা আছে, বঞ্চনা আছে, কিন্তু সেটা সমাধানের জন্য একটা
পথ আছে, প্রসেস আছে। আমরা তো সবকিছু বাতিল করে দেয়নি। দেশের সংবিধানও এখনো বাতিল হয়নি, আইন কানুনও বাতিল হয়নি। আপনার নেক্সট বিলো রুলে পদোন্নতি দেওয়াও তো বাতিল হয়নি, বা পদোন্নতি পেয়েছেন তো 1 সপ্তাহের মধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি হয়েছেন, এরকম উদাহরণ আছে। এবং এটা আইনগতভাবে হয়েছে, ধরে নিতে হবে। বাট ওইখানে আপনি কোনো চাপ প্রয়োগ করতে পারবেন না, এবং এটা একটা খুবই সিগন্যাল দেবে, ব্যাড সিগন্যাল, যাতে সারা দেশের পরিস্থিতি একটু নাজুক হয়ে যেতে পারে। এবং এটার কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় ওটাকে কেন্দ্র করে যদি সচিবালয় এটা হতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? জেলা প্রশাসনে হবে, লোকাল গভর্নমেন্টে হয়েছে, স্কুল কলেজে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন সেক্টরে এটা ছড়িয়ে পড়বে। সুতরাং এখনই এটাকে বন্ধ করতে হবে, থামাতে হবে। জি, দিলীপ কুমার সরকার, আপনারা যেহেতু সুশাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন এবং বদিউল আলম মজুমদার তিনি নিজেও নির্বাচন ব্যবস্থা নিয়ে লিখেছেন, দীর্ঘদিন ধরে বলেন, সেটার কারণে সমালোচিত হয়েছেন, এবং তাকেই নির্বাচন কমিশন সংস্কারের যে কমিটি বা কমিশনটা করে তার প্রদান করা হয়েছে। আমার প্রশ্নটা হলো যে যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন ঠিক না হয়, তাহলে ধরেন তাত্ত্বিকভাবে হয়তো বদিউল আলম মজুমদারদের গঠিত কমিশন একটি সুপারিশ করলো, সেটি বাস্তবায়ন করবে কে? নির্বাচনটা করবেন তো মূলত সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন। সেই সংকটগুলো চিহ্নিত করা গেছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছিলেন যে ডক্টর বদিউল আলম মজুমদারকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আপনি আরও লক্ষ্য করেছেন যে আমরা সুজনের পক্ষ থেকে, এবং সম্ভবত এটা বাংলাদেশের সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় সংকট নির্বাচন ব্যবস্থাটা নিয়ে। তা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই আমরা একটা প্রেস কনফারেন্স করে এর আগে থেকে যে ইস্যুগুলো নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছিলাম, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ইস্যু নিয়ে, আমরা এই সরকারের কাছেও প্রথম দিকে 11 তারিখে আমরা প্রেস কনফারেন্স করে ইস্যুগুলো তুলে ধরেছি যে এই দিকগুলোতে দৃষ্টি দিতে হবে। এবং তারপর আমরা চিন্তা করেছিলাম যে এই বিষয়গুলো থেকে এক একটা করে বেছে নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আমরা গত 29শে আগস্ট নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে রূপরেখা দিয়েছিলাম, আমরা একটা গোলটেবিল বৈঠক করেছিলাম। তা সেখানে বিভিন্ন দিক, বিভিন্ন ইস্যুগুলো উঠে এসেছে। কিন্তু এটা ঠিক যে কালকে আমরা প্রধান উপদেষ্টার ভাষণে যে 6টি সেক্টরের কমিশন গঠনের কথাগুলো দেখলাম, তো এটা কিন্তু শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রটা নিয়ে যদি আমরা মনে করি যে একটা নির্বাচন সুষ্ঠু হবে, সেটা সম্ভব না। আপনি বলছিলেন, কেননা নির্বাচন কন্ডাক্ট করে যারা, এখানে নির্বাচন কমিশন একা পারে না, তার নিজস্ব বিশাল সংখ্যক জনবল দরকার হয়। এবং সেক্ষেত্রে জনপ্রশাসন এক্ষেত্রে মূলত আমরা জাতীয় নির্বাচনগুলোতে দেখেছি যে তারাই মূল ভূমিকাটা পালন করে থাকে। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, জনপ্রশাসনের লোকজনই সেখানে হয়। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনার পুলিশ প্রশাসন, সেখানে তাদেরকে ইয়াতে থাকতে হবে। আবার আমরা যদি দেখি যে আমরা যে সংস্কারের কথা বলছি, নির্বাচন ব্যবস্থা সংস্কার, অনেকগুলো ইস্যু আছে যেটা আমরা তুলে ধরেছি, যেটা সংবিধানের সাথে সম্পর্কিত। যে সেটা যখন নির্বাচন পদ্ধতির এখন কথা হচ্ছে যে আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন পদ্ধতির দিকে যাওয়া, অথবা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেক্ষেত্রে কিন্তু সংবিধান যদি সংশোধন না করা হয় সেটা সম্ভব না, ফলে সেটার উপর নির্ভরশীল। আবার যদি আমরা দেখি যে নির্বাচনী বিরোধের দ্রুত নিষ্পত্তির দিকে আমরা যেতে চাই, সেক্ষেত্রে বিচার বিভাগের একটা ভূমিকা এখানে আছে। হ্যাঁ, এবং প্রার্থীরা যে হলফনামার যে তথ্যগুলো দেন, এনারা সঠিক তথ্য দিলেন কি দিলেন না, এটা যাচাই বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি দমন কমিশনের আবার একটা ভূমিকা আছে। সেই জন্য আমরা দেখছি যে কালকে যে 6টি ক্ষেত্রে যে কমিশন গঠনের সিদ্ধান্ত যেটা হয়েছে, এটা
নির্বাচন যদি সুষ্ঠু করতে চাই, শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সংস্কার করলে এটা সম্ভব না। এটা পরস্পরের সাথে সম্পর্কিত এবং একটা হলিস্টিক চিন্তা থেকেই, তার মানে কাজটা খুব সহজ না। আমাদের সঙ্গে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক আছেন একজন, প্রফেসর ডক্টর কে এম মহিউদ্দিন। স্যার, আপনি যদি শুনতে পান, প্রশ্নটা হচ্ছে যে এই সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার যেটা বলছিলেন যে একটা সমন্বিত ব্যবস্থাপনা লাগবে, এবং ধরেন এই যে এখন এবং বেশ কিছু কাজ করতে গেলে খোদ বিএনপি থেকেও বলা হয়েছে কিন্তু যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিএনপির যে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা, সেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, কিংবা হচ্ছে আনুপাতিক ভোটের যে বিষয়টা, এগুলো নিয়ে সংবিধান সংশোধন যদি করতে হয় সেটি করার আইনি সুযোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা। আবার কেউ কেউ এটিও বলছেন যে নতুন করে সংবিধান লেখা সম্ভব। আপনার আসলে রাষ্ট্রবিজ্ঞান কি বলে? ধন্যবাদ আপনাকে। যে ইস্যুগুলো আসছে সবগুলি খুব ইম্পর্টেন্ট ইস্যু। এখন দেখেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজমান, হ্যাঁ, আপনাকে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হয় তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। নির্বাচনের পর যে সরকার আসবে সরকারকেও আপনার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলে যেটা হলো যে আপনার নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, এবং যেটা হলো যে সরকারের যে জবাবদিহিতা, আমরা যেটা বড় সংকট হিসেবে যেটা দেখেছি সেটা হলো যে প্রধানমন্ত্রী সরকার, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থা দুটো দিকে আছে। একটা হলো আপনার ক্যাবিনেট গভর্নমেন্ট, আর একটা হলো প্রাইম মিনিস্টার্স গভর্নমেন্ট। আমরা যেটা দেখেছি বাংলাদেশে সেটা হলো যে প্রাইম মিনিস্টার্স গভর্নমেন্ট, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ছিল। এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই তাহলে আমাদের নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন করতে হবে, যেটা হলো যে প্রতিনিধিত্বমূলক যে নির্বাচন পদ্ধতি সেটা করতে হবে। তা আমরা কিছুদিন আগে প্রথম আলোতে একটা গোল টেবিল বৈঠকে প্রস্তাব করেছিলাম, সেটা হলো যে 300টা যে নির্বাচন এলাকা আছে সেগুলোকে ঠিক রেখে 100টা আসনে আমাদেরকে প্রতিনিধিত্বমূলক নির্বাচনে যেতে হবে। এতে করে যেতে হবে যে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো তাদেরও প্রতিনিধিত্বের সুযোগ হবে, ফলে সংসদের ভেতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভারসাম্য তৈরি হবে, অর্থাৎ কোন একটা রাজনৈতিক দলে একক আধিপত্য হওয়ার সুযোগটা কমে আসবে। এটা একটা। তারপরে যে সমস্যাটা আমাদের বড় সেটা হলো যে নির্বাহী বিভাগের সাথে আপনার সংসদের ভারসাম্য। আমাদের এখানে নির্বাহী বিভাগের সাথে সংসদের ভারসাম্য না থাকার অন্যতম কারণ হলো আর্টিকেল 70 70 অনুচ্ছেদের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো আসলে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপরে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই জায়গাটা আমাদের সংশোধন করতে হবে। তার মানে আপনাকে সংবিধানও সংশোধন করতে হবে। এবং আমাদের এখনকার অনেকেই বলে থাকেন যেটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা। আমি মনে করি যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়ার মতো পরিবেশ নেই, বা এটা আমাদের এত বড় দেশ না যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। আমি মনে করি যে এখানে প্রতিনিধিত্বমূলক নির্বাচন এবং একক আসন ভিত্তিক যে নির্বাচন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, দুটার সংমিশ্রণ করে যদি আমরা নির্বাচন পদ্ধতিটাকে নতুন করে দাঁড় করাই তাহলে কিন্তু মানে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য। সেজন্য কি স্যার সংবিধান সংশোধন করলে হবে নাকি সংবিধান পুনর্লিখন করতে হবে? না, আমি সংবিধান পুনর্লিখন করার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ আপনি দেখেন সংবিধান পুনর্লিখন করতে গেলে কে করবে, কে তাকে ম্যান্ডেট দিয়েছে, এই প্রশ্নটা আসবে। তাহলে আমাদের একটা সাংবিধানিক পরিষদ বা গণপরিষদ গঠন করতে হবে। গণপরিষদ গঠন করার জন্য আমাদের সময় প্রয়োজন। হ্যাঁ, তাহলে রাজনৈতিক দলগুলো সেই সময়টুকু দিবে কিনা সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঠিক করে নিতে হবে। কিন্তু আমি বিভিন্ন মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আপনার রাজনৈতিক মাঠে আছে তারা কেউ কিন্তু সংবিধান পুনর্লিখন করার জন্য যে সময়টুকু দেওয়া দরকার সেটা দিতে ইচ্ছুক না। তো সেটা যদি না দিতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে এই সরকার সংবিধান পুনর্লিখন করতে গেলে, অর্থাৎ নতুন করে সংবিধান তৈরি করতে গেলে আপনার বৈধতার সংকট দেখা দিবে, হ্যাঁ, এবং রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে। এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যে আমরা কি সংবিধান পুনর্লিখন করবো নাকি আপনার সংবিধানে যে 15তম সংশোধন সেটাকে সংশোধন করে আর্টিকেল 70 সংশোধন করে আমরা একটা জায়গায় যাব কিনা, ভারসাম্য নির্বাহী বিভাগ এবং সংসদের ভারসাম্য প্রতিষ্ঠার জায়গায় যাব। সেটি করলেও তো সেটি পরবর্তী পার্লামেন্টে অনুমোদিত। উপেক্ষা করে আপনার যদি কোনো পলিসি নির্ধারণ করা হয় সেটা সফলতার সম্ভাবনা খুবই কম।
জি, আমি আপনার পয়েন্টে বুঝতে পেরেছি। আবু আলম শহীদ খান, ধরেন সেটি যদি করাও হয় যে সংবিধানে কোনো কিছু বাতিল করা বা কোনো কিছু ইনজেক্ট করা, সেটিও তো পরবর্তীতে যারা সংসদীয় পদ্ধতির সরকারে আসবেন তাদেরকে তো সেটি নিশ্চয়ই অনুমোদন করতে হবে। হ্যাঁ, মানে অন্তর্বর্তীকালীন সরকার যাই করবে জি, সেটার অনুমোদন থাকতে হবে। অনেকটা মার্শাল গভর্নমেন্টের যা করে তার যে অনুমোদন থাকে, বা 1/11 সরকার যেটা ছিল তাদের যে 2 বছরের কার্যক্রম সেটা যেভাবে অনুমোদন করে, বা 90 সালে শাহাবুদ্দিন সাহেব যে কার্যক্রম গ্রহণ করেছে সেটা। তাই যদি হয় তাহলে তো যারা ক্ষমতায় আসবে সেটা আগে থেকে বোঝে কি একটা জানি না গোপন বা প্রকাশ্য একটা সমঝোতা হতেই পারে। না, গোপন সমঝোতার দরকার কি? আমরা তো প্রকাশ্য সমঝোতা চাই। একটা রাজনৈতিক বন্দোবস্ত, কে ক্ষমতা আসবে এটা তো আমরা কেউই বলতে পারবো না নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বা ভোটার কাউন্ট না হওয়া পর্যন্ত। সুতরাং আমরা চাইবো, মানে নাগরিক হিসেবে প্রত্যেকের আকাঙ্ক্ষা বা জন আকাঙ্ক্ষা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবে যে যে সমস্ত সংশোধন হয়েছে বা সংস্কার হয়েছে সেই সংস্কারগুলো আমরা এগ্রি করি। এবং আমি মনে করি তাদের এটা প্রকাশ্য অঙ্গীকার করতে হবে। কারণ হলো 1990-এর যে 3 জোটের রূপরেখা, সেটার অভিজ্ঞতা আমাদের আছে। 3 জোটের রূপরেখা সবাই মেনে নিয়েছিলেন। যারা ক্ষমতায় যাবেন তারা খুব চট করে মেনে নিয়েছিলেন, বাট তারা ক্ষমতায় যেয়ে 3 জোটের রূপরেখার কিছুই করেননি, বরঞ্চ ওটাকে একপাশে ফেলে রেখেছিলেন। সো এই ক্ষেত্রে যেতে হবে, এখন তো মিডিয়া খুব স্ট্রং। সো আমরা চাইবো একদম ওপেন মিডিয়ায় সমস্ত রাজনৈতিক দল এই যে সংস্কার নিয়ে যখন আলোচনা হবে তখনই তারা তাদের মতামত দিতে পারবেন এবং দিয়ে একটা সমঝোতায় পৌঁছবেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে হ্যাঁ, আমরা এই সংস্কারগুলো মেনে নিয়েছি এবং আরও সংস্কার যেটা প্রয়োজন সেগুলো আমরা দেখছি এবং সেগুলো আমরা ক্ষমতায় যারাই যাই যেভাবেই সরকার গঠন হোক, যদি জাতীয় সরকার হয় তারা সব বাস্তবায়ন করবে। দিলীপ দা, আমার এখানে একটা প্রশ্ন, আলম ভাই নিজেও একটু খানিকটা বলেছেন যে আমাদের খুব বেশি অতীতের কথা, 90 যে 3 দলীয় জোটের রূপরেখা এবং সেটা একটা দারুণ একটা গণ অভ্যুত্থান সেটিও ছিল, মাত্রা পরিধি হয়তো আলাদা, সময়টা আলাদা, কিন্তু সেই রূপরেখাটা আমরা বাস্তবায়ন করিনি। বিশেষ করে বড় দুটি দল তারপর থেকে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ 4 দফা, বিএনপি 2 দফা, আওয়ামী লীগ বোধহয় 5 দফা সব মিলিয়ে এই শেষের 6 মাস ধরলে সেটি করেনি। ফলে এখন যদি আবার তারা এই অঙ্গীকারগুলো করে, সেটি যে বাস্তবায়ন করবে তার কি কোনো মেকানিজম করা সম্ভব, নাকি এটা কেবল রাজনৈতিক সদিচ্ছার উপরে ভরসা করে থাকতে হবে দেশের মানুষকে? না, আমরা যে এর আগে 3 জোটের রূপরেখা যেটা ছিল, আমরা লক্ষ্য করেছি যে যারা ক্ষমতায় গিয়েছেন তারা এটা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। আবার যারা বিরোধী দলে ছিলেন সেদিক থেকেও তেমন কোনো চাপ ছিল না। তো ফলে আমরা তো পরবর্তীকালে যেটা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2001 পর্যন্ত যে নির্বাচন হলো সে পর্যন্ত ঠিক ছিল। এরপরে 9ম জাতীয় সংসদ নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক পদ্ধতিটা নিয়েই বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে একটা সংকট সৃষ্টি হলো এবং তারপরে আমরা দেখলাম যে 8-এর নির্বাচন এবং পরের 3টা নির্বাচন আমরা দেখলাম যে একের পর এক বিতর্কিত নির্বাচন হলো এবং প্রত্যেক নির্বাচনের আগেই আমরা দেখছিলাম যে তখন আগে থেকে একটা শঙ্কা মানুষের মধ্যে যে আবার একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে কিনা। আপনি লক্ষ্য করে থাকবেন যে এবারের নির্বাচনের আগেও কিন্তু আমরা সুজনের পক্ষ থেকে প্রথমে ইলেকশন কমিশনকে বলেছিলাম যে আপনারা যেহেতু বলছেন যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, আপনারা সেই কথাটা বলুন যে সেটার জন্য সহায়ক পরিবেশ দরকার। আর সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হলে একটা রাজনৈতিক দলগুলো পারে, সরকার পারে। তা আপনারা বলুন যে আমরা যেহেতু এই ধরনের নির্বাচন চাই, পরিবেশ যদি সৃষ্টি না হয় আমরা একটা ব্যর্থ নির্বাচনের দায় নেব না। কিন্তু নির্বাচন কমিশন তো সে কথা শুনলো না। পরে কিন্তু আমরা 5ই আগস্ট শুনলো, পরে এসে হ্যাঁ যে এই ইয়েগুলো আমরা করছিলাম। তো যেহেতু আমরা আগে এইরকম একটা অবস্থা দেখেছি যে সফল হয়নি আগে 3 জোটের রূপরেখার বিষয়টা, তা সেক্ষেত্রে এখন যদি আমরা আবারও ওই রকম একটা সমঝোতায় যাই, একটা সেটেলমেন্টে যাই, নিশ্চয়ই ওই ব্যর্থতার কথাটা মনে থাকবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে সোহেচার আরও ভালো বলতে পারবেন যে আমরা যদি এই 3 একটা সমঝোতা স্মারক যেটা হবে, এই সমঝোতা স্মারকের ক্ষেত্রেই যদি এরকম লিখিতভাবে কোনো একটা ইয়া থাকে যে যদি না মানে সেক্ষেত্রে কি হবে, কিন্তু তিনি তো সরকার এসে এটি বাতিলও করতে পারে না। ওই তো সেই জন্য সব রাজনৈতিক দলগুলো
প্রয়োজনে এখানে রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলোকেও এখানে ইনভলভ করার সুযোগ আছে কিনা সেটা হয়তো বিশেষজ্ঞরা বলতে পারবে। আমার মাথায় একটা প্রশ্ন মাথায় রাখা, জি, এই প্রশ্নটা আমি একটু ডক্টর কে এম মহিউদ্দিনকে করতে চাই। আপনি যদি একজন সিনিয়র আইনজীবী, যেটা এখানে পান্না বলছিলেন, ওনার একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে, আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ, এমনকি তত্ত্বাবধায়ক সরকার বা 111 সরকারেও যারা ছিলেন তারও নীতি নির্ধারকরা কেউ দেশে থাকতে পারেননি। ফলে যেটা এখানে পান্না বলছেন যে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন বা উপদেষ্টা হিসেবে বিভিন্ন জায়গায় আছেন তারাও থাকবেন না, তারাও পাসপোর্ট ভিসা রেডি করে রেখেছেন। ফলে যে প্রশ্নটি দিলীপ কুমার সরকার বললেন, যে প্রসঙ্গটি, যে আমরা যদি একটা লিখিত সমঝোতায় করি এবং সেখানে যদি উল্লেখ থাকে কেউ এই অঙ্গীকারটা, যেহেতু এটি একটি গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আসা বিশেষ ধরনের একটি সরকার এবং সেখানে সব পক্ষ একমত হয়ে যদি অঙ্গীকার করে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলো কিন্তু সে অঙ্গীকারটি সে রাখলো না, তাহলে তার সাজার বিধান কি হবে, সেটি যদি উল্লেখ থাকে সেটি বাস্তবায়ন যোগ্য কিনা বাংলাদেশের বাস্তবতায়, সেই প্রশ্নটা আপনার কাছে রেখে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। স্বাগত যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কে এম মহিউদ্দিন আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল যে যদি এরকম একটা রাজনৈতিক বন্দোবস্ত করা হয় এবং তাতে যদি রাজনৈতিক দলগুলো একমত পোষণ করে এবং সেখানে যদি কেউ সরকার গঠন করার পরে সেটি না মানে, সেরকম বিধানও থাকে, সেটা বাংলাদেশের বাস্তবতায় কতটা বাস্তবসম্মত মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমরা একটু আগে কিন্তু বলছিলাম যে 90 গণঅভ্যুত্থানের পরে যেটা হলো, আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা হয়েছিল, সেই সমঝোতা অনুযায়ী সরকার গঠিত হয়েছিল। কিন্তু 90 গণঅভ্যুত্থানে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকগুলোই বাস্তবায়িত হয়নি, বরং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে 90-এর দশকে আবার ফিরে গেলাম। তো এখন যদি আমরা আমাদের রাজনৈতিক ব্যবস্থা উন্নয়ন ঘটাতে চাই, প্রথমত আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করতে হবে, সবাইকে বসে একটা বন্দোবস্ত উপনীত করতে হবে এবং সেখানে আপনার একটা লিখিত চুক্তি হওয়া প্রয়োজন যে আমরা কি করব কি করতে পারবো না। এবং সেই লিখিত চুক্তি হওয়ার আগে যেটা করা দরকার আমি মনে করি সেটা হলো যে আমাদের নির্বাচন, সংবিধান কোথায় কি সংস্কার করা প্রয়োজন সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে শুনে নেওয়া দরকার। তারপরে আমাদের যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেই কমিশনগুলো আপনার সংস্কারের সুপারিশগুলো দিবে এবং সেই সুপারিশগুলো আপনার একটা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে হতে পারে। তো আইনি কাঠামোর মধ্যে আসার পরে দেন আমরা নির্বাচনে যাব। নির্বাচনে যদি আমরা প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতিটা আমরা যুক্ত করি, তাহলে যেটা হবে সংসদে আপনার কোন একটা দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আপনার সম্ভাবনাটা কম থাকবে। সেক্ষেত্রে আপনার সংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভারসাম্য থাকবে। তখন সরকারি দল একক ইচ্ছায় কোন একটা সিদ্ধান্তকে আপনার তুড়ে ফেলে দেওয়ার মতো অবস্থায় যাবে না। হ্যাঁ, ফলে আমি মনে করি যে নির্বাচন ব্যবস্থা, দল ব্যবস্থা, এইগুলোর যে পরিবর্তনটা হবে সেটা সংবিধানের রিফ্লেকশন থাকতে হবে। হ্যাঁ, এবং এই পরিবর্তনগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর একমত পোষণ করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি একমত পোষণ করে, উন্মুক্ত সভায় কিংবা আপনার জনসাধারণের কাছে সবগুলো বিষয় তারা অবহিত করে যে আমরা এই জায়গাগুলোতে এগ্রি করেছি, তখন সেগুলো আপনার বাস্তবায়ন না করাটা একটু সমস্যা হবে। কারণ তখন রাজনৈতিক দলগুলো জনসাধারণ, যেটা নাগরিক সমাজ তাদের কাছে প্রশ্নের মুখে পড়বে, অন্যান্য রাজনৈতিক দল থেকে চাপের মধ্যে থাকবে, ডোনার এজেন্সি থেকে চাপের মধ্যে থাকবে। ফলে তারা এক ধরনের বাধ্য হবে সমঝোতা বা চুক্তি যেটা হবে সেটা বাস্তবায়ন করতে, অন্তত সামাজিকভাবে। আবুল শহীদকে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। এই সচিবালয়ে আমরা জানি যে প্রায় 700 জনের মতো ডিসি ফিট লিস্টে আছে, কিন্তু বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো তাতে আসলে একসঙ্গে তো 64 জনের বেশি সুযোগ নাই। এখন আমরা জানি যে সিভিল প্রশাসনে কাজ করলে ডিসি এক ধরনের মুকুট বা অলংকারের মতো, আপনিও বলছিলেন, কিন্তু সবাই এত মরিয়া কেন ডিসি হওয়ার জন্য? এবং এরকম গুঞ্জনও বাতাসে আসে যে বিভিন্ন সময় ডিসি হওয়ার জন্য কোটি টাকা দিতে হয়েছে, এমনকি এখনও কেউ কেউ নাকি সেই চেষ্টা করছেন বা কারো কারোর সাথে সমঝোতা করছেন। সেটি একটি প্রশ্ন। আরেকটা প্রশ্নও করতে চাই যে আমরা দেখলাম যে সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি পুলিশের অনেক সিনিয়র কর্মকর্তা, আইজিপি, পুলিশ কমিশনার, তারা অ্যারেস্ট হচ্ছে।
সিভিল প্রশাসনের কেউ কেন অ্যারেস্ট হয়নি এটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, নাকি এমনও হতে পারে যে সিভিল প্রশাসনের লোকজন কোনো অপরাধ করেনি গেল সরকারের সময়? ধন্যবাদ আপনাকে। ডিসি পদটা খুব গুরুত্বপূর্ণ এবং ডিসির পদটা সরাসরি কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড। জেলাতে যেহেতু আমাদের জেলায় কোনো নির্বাচন ব্যবস্থা নাই বা আমাদের লোকাল গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান নেই যে জেলা পরিষদ আছে, খুব অ্যাক্টিভ জেলা পরিষদ আছে, বাট ওই নির্বাচনটা ওইভাবে হয় না, যার ফলে জেলা পরিষদের অধীনে তো ডিসি এসপি কাজ করেন না। সুতরাং ডিসি এবং এসপির পদটা যে কোনো ক্যাডারের অফিসার যারা ওই ক্যাডারে চাকরি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ইমেজের প্রশ্ন আর কি, যে তাদের যা ক্যারিয়ারে একটা যোগ হবে যে তারা ডেপুটি কমিশনার ছিলেন এবং ডেপুটি কমিশনার হওয়ার কারণে পরবর্তী পদোন্নতি পদায়নে তারা একটা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষভাবে তাদেরকে বিবেচনা করা হবে, কারণ ওই কাজটা করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কাজ করতে হয়, 500-র বেশি কাজের সাথে তারা যুক্ত থাকেন, সব কিছু করতে পারেন কিনা ঠিকমতো সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আরেকটা হতে পারে, আপনি যে উদাহরণ দিলেন সেটা কয়েকটা উদাহরণ হতে পারে, তাহলে সিস্টেমে কিছু স্পয়েল জিনিস ঢুকে গেছে, যে ডিসি হওয়ার জন্য কোটি টাকা মানুষ খরচ করেছে। এটা আমি আজকে প্রথম শুনলাম, হয়তো সত্যি না, বাট কেউ যদি টাকা খরচ করে থাকে তাহলে হতে পারে এমন জেলা আছে যেখানে জলমহল আছে, বালুমহল আছে, যেখানে আয়ের উৎস আছে অনেক, যেখানে মানে ভূমির সাথে আয় কিন্তু খুব কম। ভূমির প্রতিষ্ঠানে মানে ভূমি অ্যাডমিনিস্ট্রেশনে আয় করার উৎস কম। তো এই যে লিস্ট দেওয়ার ক্ষেত্রে হতে পারে সেখানে এরকম কিছু ঘটে থাকতে পারে, বাট যদি ঘটে থাকে সেটা খুবই নিন্দনীয় এবং ওটা আমাদের প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দেবে, প্রশ্নবিদ্ধ করবে। আপনি আরেকটা কি জানি কোশ্চেন করেছেন, পুলিশের শীর্ষ কর্তারা অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, এটা নিয়ে পুলিশ ক্যাডার এমনকি অন্যান্যরাও অনেক সুশীল সমাজেরও কেউ লিখছেন যে আমলারা, বিশেষ করে সিভিল প্রশাসন আমলারা, তারাও নাকি এই সরকারের সঙ্গে খুব বেশি কানেক্টেড ছিল, তাদের কেন বিচারের মুখোমুখি করা হয় না? না, আপনি তো বিচারের মুখোমুখি করবেন, এটা তো আইনগত ব্যাপার। আপনি তো কাউকে ধরে ঠাস করে গড়াতে ঢুকে বলবেন না যে তাকে বিচারের মুখোমুখি করলাম। পুলিশের যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সরাসরি কিন্তু আন্দোলনের সময় মাঠে ছিল। সিভিলের প্রশাসনের লোকেরা তো কেউ মাঠে ছিল না, কোনো মাঠে এমন কোনো লোক ছিল না যে যারা অর্ডার করেছে। কেন পুলিশকে যখন থেকে ম্যাজিস্ট্রেটের যে নিয়ন্ত্রণ সেখান থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, তখন থেকে পুলিশের আর ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসনের প্রয়োজন হয় না কোনো অ্যাকশন নিতে। মেট্রোপলিসে তো কোনো প্রয়োজনই হয় না এবং আমাদের চোখের সামনেই ঘটেছে। সুতরাং যে মৃত্যুগুলো হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে বা যেটা গণহত্যা হয়েছে, হাজার মানুষ যে প্রাণ দিয়েছে, এটার সাথে সরাসরি পুলিশের একটা কানেকশন বা এপিবিএনের কানেকশন অথবা আনসার থাকলে আনসারের কানেকশন, এটা কানেক্ট করা খুব সহজ। সেই অর্থে আমরা প্রশাসনের যে জেলা প্রশাসক অথবা আমরা সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিবদের ওইভাবে কানেক্টেড দেখি না। বাট কয়েকটা জেলাতে কিন্তু জেলা শাসকদের প্রশাসকদের অফিসে যে তাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা চলে আসছেন ঢাকায়, এরকম ঘটেছে। বাট সরাসরি তারা যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকেন অবশ্যই মামলা হতে পারে। আর আপনি যেটা বললেন সেটা যদি সত্য হয়, দুর্নীতির মামলা হতে পারে। এবং দুর্নীতির মামলা হলেই তো কাউকে গ্রেপ্তার করা হবে না। আর দুর্নীতির মামলায় কিন্তু প্রশাসনের লোকজন আগেও জেল খেটেছেন। আপনি যে উপদেষ্টা ছিলেন তৌফিক চৌধুরী, উনি তো একজন প্রশাসন ক্যাডারের মহিউদ্দিন খান আলমগীর, এরা অ্যারেস্ট হয়েছেন। এমনকি আমাদের যে ডক্টর কামাল সিদ্দিকী, তার তো জেলেই হয়ে আছে, তার একটা জেল দেওয়া হয়েছে। সুতরাং যে তাদের বিরুদ্ধে মামলা হয় না, তারা মামলাতে পড়েন না, এরকম না। এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে শুধু পুলিশ মামলার সম্মুখীন হচ্ছে, রাজনীতিবিদরা হচ্ছেন। রাজনীতিবিদদের সাথে দুই একজন তাদের প্রাইভেট সেক্রেটারি বা তাদের কাছাকাছি লোকজনও কিন্তু মামলা আছেন সংযুক্ত। জি, দিলীপ কুমার সরকার, এই প্রাতিষ্ঠানিক যে সংস্কার, এই সংস্কারের ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ এবং রাজনৈতিক প্রভাব দূর করা, এই দুটো বিষয়কে হাইলাইট করছেন আজকে তিনজন কমিশন প্রধানের সঙ্গে আমরা কথা বলেছি, বদিউল আলম মজুমদার সহ। ফলে এই স্বচ্ছ নিয়োগ এবং রাজনৈতিক প্রভাব দূর করা, এই দুটো কাজ করা কি খুব সহজ? আসলে না, সহজ তো এগুলো কোনোটাই না। আমরা আসলে যে অবস্থায় এসে পৌঁছেছি রাষ্ট্রীয়ভাবে, সেই ক্ষেত্রে একেবারেই সহজ তো কোনো কিছুই না। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আমরা তাকাই, তবে দেখা যাবে যে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলি, জনপ্রশাসন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি,
কোনোটাই দলীয়করণ মুক্ত না, ব্যাপকভাবে এখানে দলীয়করণ হয়েছে। এবং সেক্ষেত্রেই আমরা দেখি যে এমনকি ওই যে নির্বাচনের কথাটা প্রথম যখন আলোচনায় আসছিল, যে এই নির্বাচনটাও এটাও আমরা দেখি যে এটা কোনোভাবেই এটা যেহেতু মানে প্রতিষ্ঠানগুলো স্বাধীন না, কি বলে যে দলীয়করণ মুক্ত না, সে কারণে এটা হচ্ছে না। আমার একটা প্রশ্ন আছে এখানে, যে দলীয় লোক হলেই কি অযোগ্য লোক? ধরেন এখন প্রফেসর ইউনূস যাদেরকে নিয়োগ করছেন বা নিয়োগ দিচ্ছেন, তারা হয়তো তার চেনা জানা বা তার গুড বুকে থাকা, ফলে সেটি যদি বিএনপি এসে একটা যোগ্য লোককে সেখানে দেয় বা আওয়ামী লীগ এসে একটা যোগ্য লোককে সেখানে দেয়, যেটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনেও দেখি, তাহলে তো সেটা নিশ্চয় অন্যায় না। পেশাদার এবং যোগ্য লোককে দিচ্ছেন কিনা না, সেটা অসুবিধা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো এই প্রশাসনের বিভিন্ন জায়গায় যে মানুষগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি, তারা কি এই নিজেদেরকে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ মনে করছেন নাকি সরকারের কাছে দায়বদ্ধ মনে করছেন? তারা যদি নিজেদেরকে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ মনে করতেন এবং তারা মনে করতেন আমরা জনগণের পারপাস সার্ভ করছি, কিন্তু আমরা তো অতীতে দীর্ঘদিন থেকে লক্ষ্য করেছি যে তারা তাদেরকে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ মনে করছেন না, তারা মনে করেন সরকারের কাছে দায়বদ্ধ। সরকারের কাছে মনে করেন না, ব্যক্তির কাছে মনে করেন। হ্যাঁ, এবং এই কারণেই দেখা যায় যে সরকারে যারা থাকেন তারা যেভাবে চান তাদের পারপাস তারা সার্ভ করেন, এইটা একটা। আর একটা হলো যে প্রথমে যখন আপনি প্রশ্ন করছিলেন তার প্রেক্ষিতে বলছি যে আসলে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো, একটা তো আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের যে প্রত্যেকটা জায়গায় নিয়োগের জন্য সুনির্দিষ্ট আইন থাকবে এবং সেই আইনের ভিত্তিতে নিয়োগটা হবে, স্বচ্ছতার ভিত্তিতে, এটা যোগ্য লোক, দক্ষ লোক, সাহসী লোক। কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত অনেক সাংবিধানিক প্রতিষ্ঠান, এমনকি মানে বিচারালয়ের বিচারক কিভাবে নিয়োগ হবে তার এখন পর্যন্ত আইন নেই। আমরা ইতোমধ্যেই এই আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা যে স্বাধীন হলো তার সুবর্ণ জয়ন্তী পালন করে ফেলেছি, কিন্তু আজ পর্যন্ত সাংবিধানিক আকাঙ্ক্ষার আলোকে সেই আইন হয়নি। আমরা দেখলাম অনেক চাপাচাপির পর ইলেকশন কমিশন নিয়োগের আইন হলো একটা, কিন্তু সে আইনটাও এমনভাবে হলো, আগে যেভাবে প্রচলিত ধারায় যেভাবে চলে আসছিল, একটা মানে সার্চ কমিটি করবে, সার্চ কমিটি যে নামগুলো ঠিক করে মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, তিনি এটা এক্সিকিউট করবেন। ঠিক নতুন আইন যেটা করা হলো সেটাও একই রকম। এখানে আমরা আশেপাশের দেশগুলোর মানে নেপাল, এমনকি পাকিস্তান, সেখানকারও যে ওখানে অন্তত সার্চ কমিটিতে কে থাকবে, সরকারি দল মানে অর্থাৎ সংসদ নেতা বা তার মনোনীত প্রতিনিধি, বিরোধী দল তার মনোনীত প্রতিনিধি, এখানে নাগরিক সমাজের প্রতিনিধি বা কোথাও কোথাও সংসদীয় কমিটির দায়িত্ব আছে। সেই দিকটাতে আমরা না করে এখানে সরকারি দলের কাউকেও রাখলাম না, বিরোধী দলের কাউকেও রাখলাম না, নাগরিক সমাজেরও কাউকে ওইভাবে মানে যেভাবে রাখার কথা সেভাবে রাখলাম না। এটাই আমরা দেখছি। ফলে নিয়োগ আইনগুলো খুব জরুরি এবং নিয়োগ আইনটা সেরকমই হওয়া উচিত যাতে করে আমরা দক্ষ লোক যোগ্য লোককে সেখানে নিয়ে আসতে পারে যারা নৈতিকতার ভিত্তিতে। এগুলো সবই করা সম্ভব যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, কিন্তু আমরা দেখছি যে এই সরকারও দায়িত্ব নেওয়ার পরে প্রতিদিন আজকে শ্রমিক অসন্তোষ, কালকে আনসার অসন্তোষ, ফলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্ভবত এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। পুলিশ নৈতিকভাবে অনেক দুর্বল, ফলে এই চ্যালেঞ্জগুলোকে সরকারে যারা আছেন তারা নিঃসন্দেহে অনেক মেধাবী, অনেক দক্ষ, অভিজ্ঞও হয়তো, কিন্তু রাষ্ট্র পরিচালনার জায়গায় তাদের সামনে এই পুরো সংস্কার প্রস্তাব বা সংস্কার করার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে দর্শক আবার ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টা। আমরা কথা বলছি সংস্কার প্রসঙ্গে। আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কে এম মহিউদ্দিন আছেন। প্রফেসর মহিউদ্দিন, আপনি যদি শুনতে পান, আমরা বিরতির আগে বলছিলাম যে এই সংস্কারের জন্য যে কমিটি বা কমিশন গঠন করা হচ্ছে তারা নিশ্চয়ই সুপারিশ করবে, সেটি করা সম্ভব, কিন্তু সেজন্য একটা স্ট্যাবিলিটিও দরকার প্রশাসনে, পুলিশে, অর্থনীতিতে, রাষ্ট্রে। সেই স্ট্যাবিলিটিটা আমরা দেখছি প্রতিদিনই নানা ধরনের গ্রুপ নানান দাবি দেওয়া, যেটা তারা এতদিন বলেননি, সেটি নিয়ে দাঁড়াচ্ছেন এবং এক ধরনের অস্থিরতাও তৈরি হচ্ছে, অথবা কেউ কেউ বলছে তৈরি করার চেষ্টা করছে। ফলে
সেই লক্ষ্য অর্জনের পথে চ্যালেঞ্জটা অনেক বেশি কিনা? আপনি ঠিকই বলেছেন না, কারণ বর্তমানে যেটা হচ্ছে প্রতিনিয়ত আপনার বিভিন্ন ফ্যাক্টরি গুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন এলাকায় সংঘাত হচ্ছে। এই ক্ষেত্রে যেটা হলো যে আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মনে হয় সরকার সম্পর্কে একটু আস্থার সংকট আছে, আস্থার ঘাটতি আছে। রাজনৈতিক দলগুলো হয়তো এই মুহূর্তে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাটা নিয়ে একটু সন্দিহান, সেই কারণে আপনার রাজনৈতিক দলগুলো যেভাবে সহযোগিতা করার কথা এই সরকারকে ঠিক সেভাবে সহযোগিতা করছে না। ফলে আপনার গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে সব জায়গায় প্রতিদিন কিছু না কিছু আপনার ঘটনা ঘটছে। তো এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে আপনার বর্তমান সরকারকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে যে বড় রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর সাথে আলোচনা করে তাদের সহযোগিতাটা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি তাদের মাঠ পর্যায়ে কর্মীদের কাছে মেসেজ পৌঁছে দেয় যে হ্যাঁ, এই সরকারকে আমাদের সময় দিতে হবে, সংস্কারের সুযোগ দিতে হবে এবং তারপরে নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনে যাব, এই মেসেজটুকু যদি পায় আমার মনে হয় যে পরিস্থিতিটা কিছুটা উন্নতি ঘটবে। জি, দিলীপ দা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো, ধরেন আওয়ামী লীগ তো এখন ওই অর্থে নাই, বা ধরেন একটু পিছুটান নিয়ে আছে, প্রধান নেতা দেশের বাইরে পলাতক, ফলে বিএনপির তো প্রত্যেক ইউনিয়ন পর্যন্ত কমিটি আছে, বা জাতীয় পার্টি বা জামাত ইসলাম বা বাম দলগুলো। ফলে রাজনৈতিক দলগুলোর সরকারের প্রতি যে আস্থার খানিকটা সংকটের কথা অনেকেই বলছেন, সেটার প্রধান কারণ কি এটা যে ছাত্র জনতাও একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে সেটা, অথবা কেন রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে পারছেন না? যদিও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এটা তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে জামাতের আমির থেকে শুরু করে জাতীয় পার্টি, তারা কিন্তু এক ধরনের সমর্থনের কথা বলছেন। তারপরে ওই রাজনৈতিক দলগুলো কেন সরকারের এই এজেন্ডাগুলো বাস্তবায়নে শক্ত অবস্থান নিচ্ছে না? ধন্যবাদ। প্রথমত এটা তো আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার। জি, অন্তর্বর্তীকালীনটা কি, যে এই সরকার একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, করে যারা বিজয়ী হবে তাদের কাছে ক্ষমতা দেবে। কিন্তু প্রেক্ষাপটটা এমন যে একটা মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেখানে ছাত্র জনতা জড়িত ছিল, ছাত্ররা নেতৃত্বে ছিল, শ্রমিকরা ছিল, হ্যাঁ শ্রমিকরা ছিল, সব সেক্টরই যুক্ত হয়েছিল পরবর্তীতে, যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এবং যারা নেতৃত্ব দিয়ে এই গণ অভ্যুত্থানটা ঘটালো তাদের দিক থেকে তারাও এক্সপেকটেশন ব্যক্ত করেছে যে আমরা রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক সংস্কার চাই এবং আমরা সেই আগের দুর্বৃত্তায়িত রাজনীতির আমরা ফিরে যেতে চাই না, আমরা রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন চাই, এবং এটা তারা ঘোষণা দিয়েছে। এবং এদেশের সাধারণ মানুষের মধ্যেও এরকম একটা ধারণা আছে যে এই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে, এবং অতীতে ১/১১ পরে আমরা যখন নির্বাচিত সরকার আসলো তখন দেখলাম যে অনেকগুলো বিষয় যে পরিবর্তনগুলো আসা শুরু হয়েছিল, যেমন স্থানীয় সরকারের কথা যদি বলি, একটা কমিশনও হয়েছিল সেই সময়, কিন্তু পরবর্তীতে এটা এই রেটিফাই না হওয়ার কারণে এটা ঝরে পড়েছে। তা সে কারণে মানুষেরও আস্থা কিছুটা কম, যে সংস্কার যদি এখন না করে যদি পরবর্তীতে আমরা রাজনৈতিক দলের দিকে তাকিয়ে সেদিকে যদি আমরা তাদের দিকেই যাই যে তারা পরবর্তীতে করবে। আমরা তো রাষ্ট্র মেরামতের দেখি যে ৩১ দফা, ২৭ দফা, ১০ দফা, বিভিন্ন দফাগুলো আমরা দেখি, কিন্তু মানুষ এটা বিশ্বাস করে না যে পরবর্তীতে ওরা এসে এই সংস্কারগুলো করবে। ফলে মানুষের দিক থেকেও কিন্তু এরকম একটা চাওয়া পাওয়া আছে যে মূল কিছু কাজ, সংস্কারমূলক কিছু কার্যক্রম এরা করুক, করে সবগুলো যদি না করতে পারে একটা সবাই বসে একটা সেটেলমেন্টে আসুক, পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে এবং যারা বিরোধী দলে থাকবে সবাই মিলে কিছু সংস্কার তারা করে ফেলবে। এটা হলো একদিকে। আবার ক্ষমতা প্রত্যাশী যারা আছে, যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যেও হয়তো হিসাব নিকাশ আছে
যে তাড়াতাড়ি ইলেকশন করলে তার রেজাল্টটা দল আছে, হ্যাঁ মানে ক্ষমতা প্রত্যাশী না এরকম রাজনৈতিক দল কি আছে? না, মানে আমি ওই সেন্সে বলছি না, সম্ভাবনা বেশি যাওয়া, মানে ওই সেন্সে বলছি না। এমন কিছু কিছু দল আছে তো তারা মনে করে যে না আন্দোলনের কর্মসূচি হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছি, এরকম আছে না। তা যারা মনে করে যে নির্বাচনটা এই মুহূর্তে নির্বাচন হলে আমরা ভালো করব, আমরা জিতে যাব, হয়তো নির্বাচনটা যদি বিলম্বিত হয় এক্ষেত্রে আরও কিছু খেলোয়াড় মাঠে নামতে পারে, তখন জনগণ জনমত কোন দিকে যাবে, আমরা তখন এখন ইলেকশন হলে যেভাবে ভালো করতাম তখন করতে পারবো কিনা, এই দিক থেকে তারা একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। সেদিক থেকে তাদের একটা চাপ আছে যে যত দ্রুত নির্বাচন হয় তত আমাদের জন্য ভালো। সে কারণে আমরা একদম শেষ একজন সমন্বয়কারী সার্জিস তিনি বলেছেন যে এক দানবকে সরিয়ে আমরা আরেক দানবকে বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। এটি একটি জায়গা। পাশাপাশি যেটি দাদাও বলছিল যে নির্বাচন যদি একটু বিলম্বিত হয় বা যদি সংস্কারের সময় লাগে তাহলে সেক্ষেত্রে নতুন নতুন খেলোয়াড়ের রাজনৈতিক খেলোয়াড়ের আবির্ভাব ঘটতে পারে। আপনিও তেমনটা মনে করেন কিনা? অথবা ছাত্র জনতার আন্দোলনকে আসলে কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ছিল? প্রথমত তো তাই ছিল, কিন্তু এখনো কি সেটি আছে, নাকি এখন তাদের লক্ষ্যটা ভিন্ন কিছু? না, আন্দোলনের মূল লক্ষ্য তো হচ্ছে যে একটা স্বৈরাচারী ব্যবস্থা যেটা গড়ে উঠেছিল সেই স্বৈরাচারী ব্যবস্থা যাতে সেটার পতন এবং সেটা যেন আরও রিপিট না করে। তো সার্জিসের কথা তো পরিষ্কার যে এক দানবকে সরিয়ে আরেক দানব তারা আনতে চান না। উনি আরেক দানব কাকে বলেছেন এটা আমি জানি না, বাট এক দানবকে সরিয়ে দেওয়া মানে আওয়ামী লীগকে সরানো হয়েছে। এখানে আরও ক্লিয়ারলি ওনারা বলতে পারেন এবং নিশ্চয়ই বলবেন। তারা তো রাজনীতি করতে চাইলে করতেই পারেন, এবং এটা তো রাজনৈতিক রিটোরিক সার্জিসের কথাটা, ওইটা তো কোনো ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এই কথাটা বলা হয়নি, তখন অন্য অন্য কথা বলা হয়েছিল। সুতরাং এটা একটা রাজনৈতিক কথা এবং তারা হয়তো রাজনীতির মাঠে নামবেন, একটা নাগরিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, রাজনৈতিক দলও করতে পারেন, তাতে তো কোনো অসুবিধা নেই। ডেমোক্রেসিতে অনেক রাজনৈতিক দল থাকবে। তো ওনারা রাজনৈতিক দল করলে অন্যান্য দলের খুব একটা ভাবনা চিন্তার কারণ কেন হবে এটা আমি এখনও ঠিক মতো অ্যানালাইসিস করতে পারছি না। কারণ আমাদের দেশের যে ধরেন অভ্যুত্থানের কথা যদি বলি, অভ্যুত্থান নিয়ে যারা গবেষণা করেছেন গত 100 বছর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নামটা আমি ভুলে গেলাম, তিনি বলেছেন যে একটা দেশের যখন 3.5% 3.5 লোক শান্ত একটা আন্দোলনে যখন 3.5 লোক জয়েন করবে তখনই একটা অভ্যুত্থান হয়ে যাবে। তো ওটা কিন্তু 3.5, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা পতিত স্বৈরাচার বলেন তাদেরকে যদি এখন একটু দুর্বল আছে সেটাতে বাদও দেন, তাহলে কিন্তু ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর তাদের যে সমর্থন সেটা 70% কাছাকাছি ভোট ব্যাংকের হিসাবে না, ভোট ব্যাংকের হিসাবে আর কোনোভাবে তো আমরা সমর্থন যাচাই করতে পারি না, এটা রেজিস্টার্ড ভোটার নাই। সুতরাং 3.5 ভার্সেস 70 এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এই যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানে সবাই পার্টিসিপেট করে না, ভোটে কিন্তু সবাই পার্টিসিপেট করে, 70-80 86% ভোট হয়েছে বাংলাদেশে, তাই না? সুতরাং আমাদেরকে সবগুলো জিনিস বিবেচনা করতে হবে এবং রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই এটা বিবেচনা করবে। আমি যেটা মনে করি যে এই সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে, যে সংস্কারগুলো খুব জরুরি, যার জন্য এত রক্ত দিয়েছে মানুষ, সেটার জন্য তাদেরকে যোগ্য, দক্ষ, সাহসী এবং নেতৃত্ব দিতে পারে এমন লোককে সামনে নিয়ে আসতে হবে। সেখানে আবার রাজনীতির যে ডিএনএ খুঁজলে হবে না, যে ডিএনএ একসময় খোঁজা হতো, এখন আপনি যদি খুঁজে বের করেন যে অমুক লোকরে নেওয়া হবে, সে এককালে ছাত্র রাজনীতি করতো, তার বাবা এটা ছিল, তার দাদা এটা ছিল, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, বরং পেশাদার লোক। ধন্যবাদ আবু আলম শহীদ খান, অনেক ধন্যবাদ দিলীপ কুমার সরকার এবং ডক্টর কে মহিউদ্দিন। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।